হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর জন্য যে ইউনিট 2 রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর, সেই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30+ ওয়ান লাইনার পাঁচ নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে এই অধ্যায়ের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর ক্লাস। এই 1 নম্বর ক্লাসে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 30+ ওয়ান লাইনার পাঁচ এবং বিভিন্ন জেনে রেখো পাঠ ছকের মাধ্যমে আলোচনা করব। অবশ্যই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, সেখানে তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, তোমাদের জিওগ্রাফির ক্ষেত্রে লিখিত পরীক্ষা 35 নাম্বারের হবে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও, কারণ সেমিস্টারের এক্সাম মানে প্রত্যেকেই জানো যে 6 মাসের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাবে। তো শুরু করছি আজকের আলোচনা। অবশ্যই আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা দান করে এরকম ধরনের ভিডিওগুলো প্রোভাইড করার জন্য। তো শুরু করছি আজকের আলোচনা। তো সবার আগে ভিডিওটা আমি অফ করে দিচ্ছি, একবারে আমাদের ফুল মনোযোগ কিন্তু থাকবে আজকের আলোচনাতে। তো প্রথম পাঁচটা লক্ষ্য করো। সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত সেটা হচ্ছে আকাশগঙ্গা, মানে সূর্য হচ্ছে আকাশগঙ্গা গ্যালাক্সি বা ছায়াপথের অন্তর্গত। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত বা সূর্য কোন ছায়াপথের অন্তর্গত। উত্তর কিন্তু যাবে, বিভিন্ন অপশান তুমি পাবে, উত্তর কিন্তু যাবে আকাশগঙ্গা। ঠিক আছে, যদি এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয় তুমি অপশান পাবে, যদি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তাহলে বিভিন্ন আরও কয়েকটা পয়েন্ট থাকবে এবং অপর পাশেও কয়েকটা পয়েন্ট থাকবে, কোনটার সঙ্গে কোনটা যাবে সেটা মেলাতে হবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, সৌরজগতের সামগ্রিক ভরের যত শতাংশ সূর্যের অধীন, উত্তর হবে 98% সূর্যের অধীন। ওকে, ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতে কততম স্থানে অবস্থান করছে? পঞ্চম স্থানে অবস্থান করছে। ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতে পঞ্চম স্থানে অবস্থান করছে, মানে 5 নম্বর স্থানে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, সূর্যের আনুমানিক বয়স কত? তো সূর্যের আনুমানিক বয়স হচ্ছে 5 বিলিয়ন বছর, বা আমরা বলতে পারি 500 কোটি বছর। ওকে, তারপরে কি বলা হচ্ছে, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি কোনটি? আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা হচ্ছে আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি? মোস্ট ভিভিআই প্রশ্ন একটি। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেস। সেরেস হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হলো ড্যাশ, উত্তর হবে আলোকবর্ষ। মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। সূর্যকে কেন্দ্র করে ল্যাজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করে তাকে কি বলে? তাকে ধূমকেতু বলে। সূর্যকে কেন্দ্র করে ল্যাজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করে তাকে ধূমকেতু বলে। কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বস্তুকণার শীতল এবং কঠিন রূপকে বলা হয় ড্যাশ, উত্তর হবে নীহারিকা। ঠিক আছে, কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বস্তুকণার শীতল ও কঠিন রূপকে বলা হয় নীহারিকা। গ্যাসীয় মতবাদের প্রবক্তা হলেন কে? গ্যাসীয় মতবাদের প্রবক্তা হচ্ছেন ইমানুয়েল কান্ট। ওকে, কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয় কীরকমভাবে? উত্তর হবে বলয় আকারে। কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয় বলয় আকারে, মানে বলয় আকারে। ওকে, তারপরে কি বলা হচ্ছে, কান্টের মতে নীহারিকা থেকে নির্গত পদার্থ থেকে সৃষ্ট হয়েছে কি? সৃষ্ট হয়েছে গ্রহ উপগ্রহ। তাহলে কান্টের মতে নীহারিকা থেকে নির্গত পদার্থ থেকে সৃষ্টি হয়েছে গ্রহ উপগ্রহ। তারপরে কি বলা হয়েছে দেখো, জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে সেই দুটা জিনিস কি বা সেই দুটা মতবাদ কি? গ্রহাণু এবং নীহারিকা মতবাদ থেকে জোয়ারি মতবাদ কি হয়েছে? গড়ে উঠেছে। তাহলে জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে গ্রহাণু এবং নীহারিকা মতবাদ থেকে। জোয়ারি মতবাদে সূর্যের দেহ থেকে গ্যাস নির্গমনের জন্য
যে জ্যোতিষ্কের আকর্ষণ বল কার্যকরী হয় সেটা হচ্ছে নক্ষত্র। তাহলে জোয়ারি মতবাদে সূর্যের দেহ থেকে গ্যাস নির্গমনের জন্য যে জ্যোতিষ্কের আকর্ষণ বল কার্যকরী হয় তা হলো নক্ষত্র। ওকে, জিন্স এবং জেফ্রিসের জোয়ারি মতবাদটির নামকরণের কারণ হলো সৌরদেহের গ্যাসীয় অবয়বে জোয়ার সৃষ্টি। তাহলে জিন্স এবং জেফ্রিসের জোয়ারি মতবাদটির নামকরণের কারণটা কি? সৌরদেহের গ্যাসীয় অবয়বে জোয়ার সৃষ্টি। ওকে, জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। তাহলে জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান কি? উত্তর হবে হাইড্রোজেন এবং হিলিয়াম। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদটি কি নামে পরিচিত? তাহলে পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদটি হচ্ছে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব নামে পরিচিত। ওকে, বিগ ব্যাং নামকরণ করেছিলেন কে? উত্তর হবে ফ্রেড হোয়েল বিগ ব্যাং নামকরণ করেছিলেন। মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে প্রথম মহাবিস্ফোরণের সম্প্রসারণ শুরু হয়েছিল 1370 কোটি বছর আগে। তাহলে মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে প্রথম মহাবিস্ফোরণের সম্প্রসারণ শুরু হয়েছিল 1370 কোটি বছর আগে। ওকে, বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিঙ্গুলারিটি শব্দটি ব্যবহার করা হয়। বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে সিঙ্গুলারিটি শব্দটি ব্যবহার করা হয়। গ্যালাক্সিগুলি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। তাহলে ছায়াপথগুলো বা গ্যালাক্সিগুলো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গা যে ছায়াপথ রয়েছে সেখান থেকে ক্রমশ কী হচ্ছে? দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং থিওরি। তাহলে মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? উত্তর হবে বিগ ব্যাং বলা হয়। আ ব্রিভ হিস্ট্রি অফ টাইমস গ্রন্থটি রচনা করেছিলেন কে? উত্তর হবে স্টিফেন হকিং। আ ব্রিভ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি রচনা করেছিলেন। ওকে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আ ব্রিভ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে? বিভিন্ন অপশান থাকবে, সেক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? স্টিফেন হকিং। ওকে, সৌরজগতের সবথেকে কাছের নক্ষত্র কোনটা? উত্তর হবে প্রক্সিমা সেন্টোরাই। এটা হচ্ছে সৌরজগতের সবথেকে কাছের নক্ষত্র। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে? দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থটি রচনা করেন কি? উত্তর হবে স্টিফেন উইনবার্গ রচনা করেন দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থটি। ওকে, সিঙ্গুলারিটি ধারণাটির প্রবক্তা হলেন কে? অবশ্যই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সিঙ্গুলারিটি ধারণাটির প্রবক্তা হলেন আইনস্টাইন। ওকে, কান্টের মতবাদটি প্রকাশিত হয়েছিল কবে? 1755 খ্রিস্টাব্দে ইমানুয়েল কান্টের যে মতবাদ সেটা প্রকাশিত হয়েছিল। প্লবতার ধারণাটি প্রদান করেন কে বা করেছেন কে? উত্তর হবে আর্কিমিডিস প্লবতার ধারণাটি প্রদান করেছেন। প্যানজিয়া বলতে কী বোঝায়? অ্যাকচুয়ালি প্যানজিয়া বলতে বোঝায় সম্মিলিত মহাদেশকে, অর্থাৎ সম্মিলিত যে মহাদেশ ছিল সেটাকে আমরা বলবো প্যানজিয়া। তারপরে আরও একটা টার্ম আসছে, দেখো, প্যান্থালাসা। আচ্ছা, প্যান্থালাসাটা কি? প্যান্থালাসা বলতে বোঝায় সম্মিলিত মহাসাগর। তাহলে মহাদেশগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো প্যানজিয়া। আর প্যান্থালাসা বলতে বোঝায় সম্মিলিত যে মহাসাগর। এর পরের প্রশ্ন লক্ষ্য করো যে কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা কত? তো কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা হচ্ছে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতাটা কত? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরবর্তী প্রশ্ন দেখো, শিয়াল ও সীমার মাঝে রয়েছে কোন বিযুক্তি রেখা? তাহলে অবশ্যই উত্তরে যাবে কনরাড বিযুক্তি রেখা। ওকে, এগুলো ছিল আমাদের 32টার মতো প্রশ্ন, মানে ওয়ান লাইনার পাঞ্চ। এরপর দেখো জেনে রেখো পার্টে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে ধরা হয়েছে, আলোকবর্ষ বা লাইট ইয়ার। ঠিক আছে, তাহলে আলোকবর্ষটা কি? বলছে মহাশূন্যে নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ। তাহলে মহাশূন্যে নক্ষত্রদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব মাপার যে একক সেটাকে আমরা বলি লাইট ইয়ার বা আলোকবর্ষ। আলো প্রতি সেকেন্ডে 2,99,000 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে আলো 2,99,000 কিমি দূরত্ব কী করতে পারে? অতিক্রম করে। এই গতিতে 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করতে পারবে বা পারে তাকে
আলোকবর্ষ বলে। তাহলে এই গতিতে মানে প্রতি সেকেন্ডে 2,99,000 কিমি পার কিমি এই যে গতিতে অতিক্রম করে, তো এই গতিতে এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। তাহলে জিনিসটা বুঝতে পেরেছো? আরও একবার বলে দিচ্ছি যে মহাশূন্যে নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার এককটা হচ্ছে আলোকবর্ষ। আলো প্রতি সেকেন্ডে 2,99,000 কিমি দূরত্ব অতিক্রম করে। এই গতিতে এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার বলা হয়। ওকে, এরপরে চলে আসছি, দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা এক নজরে। তো এই জায়গাটা লক্ষ্য করো, আমাদের নিকটতম সর্পিলাকার গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা। ঠিক আছে, আমাদের নিকটতম সর্পিলাকার মানে কি সাপের মতো আকার বিশিষ্ট, গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। ওকে, বিশ্ব ব্রহ্মাণ্ড আলোচনাকারী বিজ্ঞানকে আমরা কি বলবো? কসমোলজি বলবো। বিশ্ব ব্রহ্মাণ্ড আলোচনাকারী যে বিজ্ঞান তাকে আমরা কি বলবো? কসমোলজি। পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 450 কোটি বছর। মহাবিশ্বের বয়স কত? প্রায় 1500 কোটি বছর হচ্ছে মহাবিশ্বের বয়স। সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত সেটা হচ্ছে আকাশগঙ্গা গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি? ধূমকেতু সংঘর্ষ মতবাদ, যেটা হচ্ছে জর্জেস লুই লে ক্লার্ক ও ডি বুফনের। ঠিক আছে, তাহলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ হচ্ছে ধূমকেতু সংঘর্ষ মতবাদ, যেটা হচ্ছে জর্জেস লুই লে ক্লার্ক এবং ডি বুফনের। সেই সঙ্গে আরও একটা মতবাদ আমরা পাচ্ছি, দেখো, যেটা হচ্ছে গ্যাসীয় মতবাদ। গ্যাসীয় মতবাদটা কার? এটা হচ্ছে ইমানুয়েল কান্টের। তারপর সংঘর্ষ মতবাদ, সংঘর্ষ মতবাদের মধ্যে মতবাদটা কার? এটা হচ্ছে হেরল্ড জেফ্রিসের মতবাদ। তাহলে আমরা বিভিন্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো জানতেছি। তার প্রথমেই দেখলাম যে প্রাচীনতম মতবাদ যেটা হচ্ছে ধূমকেতু সংঘর্ষ মতবাদ, জর্জেস লুইলে ক্লার্ক এবং ডি বুফনের। গ্যাসীয় মতবাদটা হচ্ছে কান্টের। সংঘর্ষ মতবাদটা কার? হেরল্ড জেফ্রিসের। আর আধুনিক বা সর্বাধুনিক মতবাদটা কার? এটা হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং মতবাদ নামে পরিচিত। আধুনিক বা সর্বাধুনিক মতবাদ যেটা মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। মহাবিস্ফোরণ তত্ত্বের জনককে? উত্তর হবে জর্জেস লেমাইত্রে, অর্থাৎ জর্জেস লেমাইত্রেকে মহাবিস্ফোরণ তত্ত্বের জনক বলা হয়। বিগ ব্যাং তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যাকারীকে? তাহলে বিগ ব্যাং তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যাকারী হচ্ছেন স্টিফেন হকিং। কে ছিলেন? স্টিফেন হকিং। ওকে, বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহারকারী অর্থাৎ প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে ফ্রেড হোয়েল। ওকে, সিঙ্গুলারিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আলবার্ট আইনস্টাইন। সূর্যের বয়স কত? প্রায় 500 কোটি বছর। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অসংখ্য কি রয়েছে? গ্রহাণুপুঞ্জ রয়েছে। কি রয়েছে? গ্রহাণুপুঞ্জ রয়েছে। এরপর দেখো আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, বিযুক্তি রেখা, মানে কোন স্তর আর কোন স্তরের মাঝে কোন বিযুক্তি রেখাগুলো রয়েছে। দেখো, শিয়াল এবং সীমার মাঝে কি রয়েছে? কনরাড বিযুক্তি রয়েছে। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কি রয়েছে? মোহ বিযুক্তি রয়েছে। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। ওকে, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, গুটেনবার্গ। অন্ত বহি গুরুমণ্ডল অর্থাৎ অন্তবহিমণ্ডল এবং গুরু বহিমণ্ডলের মধ্যে কি রয়েছে? রেপিত্তি বিযুক্তি। আর অন্ত এবং বহি কেন্দ্রমণ্ডলের মাঝে কি রয়েছে? লেম্যান বিযুক্তি রয়েছে। কি রয়েছে? লেম্যান বিযুক্তি রয়েছে। ওকে, তাহলে আমরা বিভিন্ন বিযুক্তি সম্পর্কে আমরা জানলাম, কার মাঝে কোন বিযুক্তিগুলো রয়েছে। এরপর আমরা দেখতেছি যে পৃথিবীর অভ্যন্তরভাগের বিজ্ঞানসম্মত তথ্যের উৎস। তো পৃথিবীর অভ্যন্তরভাগের বিজ্ঞানসম্মত তথ্যের উৎস হচ্ছে ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি। ওকে, তারপরে কি বলছে যে পৃথিবীর অভ্যন্তরভাগের বিজ্ঞানসম্মত তথ্যের উৎস ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি। তো এখানে দেখো 3টা স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন তরঙ্গ? তোমরা দেখতে পাচ্ছ যে 3টি স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় পি তরঙ্গ। 3টা স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন তরঙ্গ? পি তরঙ্গ। ওকে, কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হয় না কোন তরঙ্গ? উত্তর হবে এস তরঙ্গ। শুধুমাত্র ভূত্বকে প্রবাহিত হয় কোন তরঙ্গ? উত্তর হবে এল তরঙ্গ। এই জায়গাটায় কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। এবার তোমাদেরকে যে বিযুক্তিগুলো দেখানো হয়েছিল কার ও কার মাঝে রয়েছে সেটাকে একটু চিত্রের সাহায্যে তোমরা দেখে নাও। দেখো, শিয়াল এবং সীমার মাঝে আমরা বলেছিলাম কনরাড বিযুক্তি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অংশটা, এটা হচ্ছে শিয়াল, এইটা হচ্ছে শিয়াল, আর সীমা হচ্ছে তার নিচেই রয়েছে। তাহলে এই দুটোর মাঝে যে বিযুক্তি রেখাটা রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি। তার নাম হচ্ছে কনরাড বিযুক্তি। এই যে দেখতে পাচ্ছ কনরাড বিযুক্তি, এইটাকে আমরা কি বলবো? কনরাড বিযুক্তি। ঠিক আছে, তো তাহলে শিয়াল এবং সীমার মাঝে, অর্থাৎ শিয়ালটা কি দ্বারা গঠিত? সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, আর সীমাটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এদের মাঝে কি রয়েছে? এদের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি।
এরপর চলে আসতেছি পরবর্তী যে আমাদের ব্যাপারটা ছিল যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে মোহ বিযুক্তি রয়েছে। তো দেখো আমাদের যে ভূত্বক, তো সেই ভূত্বক এবং যে গুরুমণ্ডল তার মাঝে কি রয়েছে, তাদের মাঝে রয়েছে মোহ বিযুক্তি। সেটা চিত্রে দেখানো আছে নাকি একবার দেখে নিচ্ছি, সম্ভবত নেই, যদি না থাকে পরেরটা আমরা চলে যাচ্ছি। না আছে, দেখো এই যে মোহ বিযুক্তি। মোহ বিযুক্তিটা কার? এই উপরের অংশটা ভূত্বক, নিচের অংশটা কি? নিচের অংশটা গুরুমণ্ডল। এই ভূত্বক, এই যে ভূত্বক আর গুরুমণ্ডল এদের মাঝে, এই ভূত্বক আর যে গুরুমণ্ডল এদের মাঝে যে বিযুক্তি রেখাটা রয়েছে সেটা হচ্ছে মোহ বিযুক্তি। ওকে, এর পরবর্তী পার্টে চলে আসতেছি, যেটা হচ্ছে তোমার গুটেনবার্গ বিযুক্তি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কি রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি। তাহলে দেখো এই জায়গাটায় লক্ষ্য করো, গুরুমণ্ডল এই জায়গাটায় আর কেন্দ্রমণ্ডল হচ্ছে নিচ। তাহলে এই দুটোর মাঝে কি রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রয়েছে। গুরু এবং কেন্দ্রমণ্ডলের মাঝেই দেখো গুটেনবার্গ বিযুক্তি। ওকে, তাহলে আমরা এটাও জানলাম যে এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। তারপরে আরও একবার দেখো যে অন্ত এবং বহিগুরুমণ্ডল এদের মাঝে রেপিত্তি রয়েছে, আর অন্ত এবং বহিকেন্দ্রমণ্ডল এদের মাঝে কি রয়েছে? লেম্যান বিযুক্তি। তো এটাকে তোমাদেরকে আমি জাস্ট আরও একবার ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমি এটাকে লৌটি দিচ্ছি, তো লৌটানোর ফলে দেখো চিত্রটা তোমাদের অনেকই ক্লিয়ার হবে, অনেকখানি ক্লিয়ার হবে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবার চিত্রটা। এখান থেকে দেখে নাও কোন বিযুক্তি কোথায় রয়েছে, কোন স্তরটা কত থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, মানে পৃথিবীর অভ্যন্তরভাগে বিযুক্তি তলের অবস্থান পুরো জিনিসটাই কিন্তু এই চিত্রটার মধ্যে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা আছে। তো এটা একটু ভালো করে দেখে নাও, কারণ জিওগ্রাফিতে চিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের যে ইউনিট 2 সেখান থেকে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট 32টিরও বেশি প্রশ্ন, সেই সঙ্গে কিছু ছক অবশ্যই যেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে তোমার মতামত জানাতে ভুলো না। এবং কোন টপিকের উপর তোমার ভিডিও প্রয়োজন অবশ্যই সেটি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আমরা অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও বানানোর একান্তভাবে চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।